হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ টু স্টুডেন্টস প্ল্যাটফর্ম। বন্ধুরা সবাই কেমন আছো? হোপ ইউ অল আর ভেরি ভেরি ওয়েল। তো বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব তা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। তো ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কিছু মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। তো প্রথম যেটা করবো আমরা আলোচনা তা হলো ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে কাজটা প্রথমে করতে দেওয়া হয় তাহলে দেখো একটা পোয়েম থেকে প্যাসেজ তোলা হয়েছে। পোয়েমটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইল, অর্থাৎ এটা ফেবল থেকে নেওয়া হয়েছে। তো এই যে কাজগুলো করতে দেয় দেখো অ্যাক্টিভিটি 1-এ যে দেওয়া আছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ আমাদেরকে কিছু বিকল্প দেওয়া রয়েছে, সেই বিকল্পগুলোকে নিয়ে আমাদেরকে বাক্যগুলোকে পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করতে হবে আর কি। তো প্রথমে দেখো দ্য স্কুইরেল ইজ, তাহলে কার্বোহাইড্রেটে হয়, কার্বোহাইড্রেট হয় বলে দেখো আমাদের 4টে অপশান দেওয়া রয়েছে। এর মধ্যে কোনটা নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, অর্থাৎ কার্বোহাইড্রেটটা কী বুঝতে পারছি যে এটা মাউন্টেনের মতো এত বড় নয়, তাহলে এটা উত্তর হবে। দ্বিতীয়টা দেখো দ্য মাউন্টেন ক্যান নট, অর্থাৎ পর্বত পারে না। যে 4টে অপশান রয়েছে এর মধ্যে কোনটা পারে না, ক্র্যাক আ নাট, বাদাম ভাঙতে পারে না। পরেরটা দেখো যে দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু, অর্থাৎ কার্বেলের কাছে এটা অপমানজনক নয় বা এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় নয়। কোনটা, অকুপাই ইটস ওন প্লেস, অর্থাৎ তার নিজের জায়গাটা দখল করে থাকাটা সে একটা খুবই তুচ্ছ বা সামান্য জায়গা দখল করে রয়েছে এই পৃথিবীতে, তো তার কাছে এই বিষয়টা খুবই লজ্জাকর বা অপমানজনক নয়। তাহলে 3-এরটা উত্তর হচ্ছে। এরপরে দেখো তো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 2 যে রয়েছে যে ভয়েস চেঞ্জ, সেখানে দেখো সুইচ অন দ্য লাইট। তো সুইচ অন দ্য লাইট এটা বুঝতেই পারছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা সাধারণ আদেশ বুঝিয়েছে, তো আমাদের লেট দিয়ে করতে হবে। লেট নিয়ে এলাম। লেটের পরে দেখো যে লেটের পরে কি রয়েছে, যে আমাকে কি বের করতে হবে, যা বাক্যের যে কোনটা অবজেক্ট। তো অবজেক্ট দেখো আমি ভার্বটা সুইচ অন, এটা ফেল ভার্ব। সুইচ অনকে প্রশ্ন করলাম যে কি জ্বালবো, দ্য লাইট, আলোটা। তো লেটের পরে আমার বসবে দ্য লাইটটা, দ্য লাইটটা নিয়ে এলাম। এবার দেখো লেট থাকলে আমাদের বি আনতে হবে, বি ভার্বটা বি এলো। আর যেটা মেইন ভার্ব ছিল সুইচ অন, অর্থাৎ সুইচটা ভার্ব, সুইচের কি বসলো তার থার্ড ফর্ম বা পাস পার্টিসিপেল ফর্ম সুইচড হয়, তো সুইচড অন বসলো। আর বায়ুটা দেখো ব্যাকারে দিয়েছি, তার কারণটা কি, বায়ুটা কেন না, কারণ যেহেতু এখন সাবজেক্টটা আমার উজ্জ্ব ছিল, তো সেই জন্য আমি একে বায়ুটা দিতে পারি ব্যাকেটে, আর নাও দিতে পারি, তো দেওয়াটাই বেশি পারফেক্ট। এরপরে দেখো আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস, আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ জানানো হয়েছে বা আমি তাদের বাড়িতে নিমন্ত্রিত। তো বুঝতেই পারছো যে এটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ নিমন্ত্রণটা তো আমি নিজেকে করিনি, অর্থাৎ কারোর দ্বারা এটা হয়েছে। তো তো দেখো যেহেতু এটা বললাম কি এটা প্যাসিভ রয়েছে, তো আমাদের তাহলে করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। তো অ্যাক্টিভ ভয়েসে দেখো যে আমরা কি আছে যে আমি তাদের বাড়িতে নিমন্ত্রিত, তো তার মানে আমাকে এই বাক্যে সাবজেক্টটা অবশ্যই আনতে হবে। তো নিমন্ত্রিত ক্ষেত্রে দেখো ভাবো যে আমি তো আমাকে অর্থাৎ নিজেকে তো নিমন্ত্রণ জানাইনি তাদের বাড়িতে, তো নিশ্চয়ই তাদের বাড়িতে সে নিমন্ত্রণ করেছে অথবা তারা নিমন্ত্রণ জানিয়েছে। তো তাহলে আমি হি বা দে কে সাবজেক্ট হিসেবে আনতে পারি। তো যদি হি বা দে যাকেই চানো না কেন, হি বসালে তোমরা অবশ্যই এটা কী করবে, হ্যাজ, কারণ যেহেতু এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো হি হ্যাজ, তারপরে ইনভাইটেড মি, ইনভাইটেড কথাটা ছিল এ থার্ড ফর্ম বসেছে। আর আই থেকে মি হয়েছে, আর কোথায় না টু দেয়ার হাউস, বাকিটা বসে গেল। আর যদি তোমরা দে আনো, অর্থাৎ তারা আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছে, তাহলে দিয়ে আনতে পারো। দিয়ের পরে তাহলে কী বসাতে হবে, হ্যাভ বসাতে হবে, আর বাকিটা একই বসে যাবে। এরপরে রয়েছে দেখো ফ্রেজাল ভার্বস। তো তোমরা জানো ফ্রেজাল ভার্বস যে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, টলারেট মানে সহ্য করা, আর হচ্ছে এখানে রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা। দেখো এখানে যে লিস্টেড ভার্বগুলো রয়েছে আর কি, তোমার পুট আপ উইথ, মেক আউট, কল অন আর কল আপ। তো বুঝতে পারছো যে এটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা হচ্ছে কোনটা, মেক আউট। তো মেক আউটটা প্রেজেন্ট ফর্মেই আছে, এটা আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই মেক আউটটাই বসবে। এবার দেখো টলারেট সহ্য করা, সেটা পুট আপ উইথ সহ্য করা। আর যেটা হচ্ছে রিমেম্বার স্মরণ করা, এটাও প্রেজেন্ট ফর্মে রয়েছে, স্মরণ করা হচ্ছে তোমার কল আপ। তো এটা হলো আমাদের ফ্রেজাল ভার্বস। এরপরে দেখো আমাদের কিছু কি করতে দেওয়া হচ্ছে, জয়নিং করতে দেওয়া রয়েছে। তো সেটা দেখো প্রথমে দেখা যাচ্ছে যে সি স এ স্নেক, সে একটা সাপ দেখলো। সি র্যান, সে দৌড়ে পালালো। তো দেখো এখানে কি লিখতেছে, ইউ সিং, অর্থাৎ সিং ব্যবহার করো। এখানে ছিল, সটাকে আমাদের সিং হিসেবে ব্যবহার করতে হবে। তো সিং মানে কি, দেখে। তো তাহলে আমরা সিংটাকে প্রথমে লিখলাম, সিং মানে দেখে, কি দেখে, স্নেক একটা সাপ দেখে। সাপ দেখে কি হলো না, সি র্যান, সে দৌড়ে পালালো। অর্থাৎ এটা হলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার। এরপর দেখো হি ইজ অনেস্ট, সে সৎ বা তিনি সৎ। হি ইজ রিচ, তিনি ধনী।
তো এখানে ব্যবহার করতে হচ্ছে ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ, আমাদের অ্যাজ ওয়েল অ্যাজটাকে ব্যবহার করতে হবে, এর মানে হচ্ছে এবং। তো আমরা তাহলে কী লিখবো, যে হি ইজ রিচ, তিনি ধনী, অ্যাজ ওয়েল অ্যাজ অনেস্ট, এবং সৎ। এরপরে দেখো দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট, সূর্য একটা নক্ষত্র, প্রত্যেকে এটা জানে বা সকলেই এটা জানে। এটাকে দেওয়া হয়েছে নাউন ক্লজে, অর্থাৎ এটা করতে হবে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখো এখানে যে দ্যাটটা এখানে এখানে ইউজ হয়েছে কি হিসেবে, প্রোনাউন হিসেবে, কিন্তু আমি কীভাবে করলাম, যে এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই এটা জানে যে দ্য সান ইজ আ স্টার, যে সূর্য হচ্ছে একটা নক্ষত্র। এই দ্যাটটাকে মাঝখানে দিলাম, অর্থাৎ এটা ব্যবহার হয়ে গেল কি হিসেবে, না প্রত্যেকেই জানে যে, যে মানে এটা লিঙ্ক হিসেবে ব্যবহৃত হলো, তাহলে এটা হয়ে গেল আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে দেখো দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যানট গো আউট, লোকটি বৃদ্ধ, তিনি বাইরে যেতে পারছেন না। তো ইলেটিভ কনজাংশন মানে হচ্ছে সিদ্ধান্তবাচক সংযোজক অব্যয়, অর্থাৎ যেগুলো আমরা সিদ্ধান্তের কাজে ব্যবহার করি, অর্থাৎ যেগুলো আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য ব্যবহার করি। তো সেক্ষেত্রে দেখো এখানে ব্যবহার যেটা করা হয়েছে, দ্য ম্যান ইজ ওল্ড, লোকটি বৃদ্ধ, সো বা দেয়ারফোর, তাই বা সেই কারণে, হি ক্যান নট গো আউট, তিনি বাইরে যেতে পারছেন না। এরপরে দেখো রয়েছে তোমাদের স্প্লিটিং। তো স্প্লিটিংয়ে আমরা জানি যে স্প্লিটিং মানে বাক্যকে ভাঙতে হয়, এবং অবশ্যই সেই বাক্যে একটা সাবজেক্ট ভার্ব দিতেই হবে, বাক্যগুলো অবশ্যই মিনিংফুল হবে, কমপ্লিট হবে, আর কোনো লিঙ্কার যোগ করা যাবে না। তো ঠিক জয়নিংয়ের অপোজিটটাই হলো স্প্লিটিং। হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেন্টেড, তাহলে খবরটা শোনার পরে বা শুনে কী হলো না, সি ফেন্টেড, তিনি মূর্ছা গেলেন বা অজ্ঞান হয়ে গেলেন। তাহলে প্রথমে কোনটা আমাদের লিখতে হবে, যে সি, এরপরে সাবজেক্টটা সি দিলাম, এরপরে ভার্ব কোনটা হবে, হার্ড দ্য নিউজ, তিনি খবরটি শুনলেন, এরপরে কী হলো না, সি ফেন্টেড, তিনি মূর্ছা গেলেন। তো এরপরটা তোমরা দেখো যে ইট ওয়াজ রেইনিং হেভিলি, অর্থাৎ প্রবল বৃষ্টি হচ্ছিল, হোয়েন সি রিচড হোম, যখন তিনি বাড়ি পৌঁছালেন বা যখন সে বাড়ি পৌঁছালো। তো তাহলে আমরা একে কীভাবে ভাঙবো, যে আমরা বলতেই পারি যে সি রিচড হোম, সে বাড়ি পৌঁছালো বা তিনি বাড়ি পৌঁছালেন। আর এরপরে বলতে পারি যে ইট ওয়াজ রেইনিং হেভিলি অ্যাট দ্যাট টাইম, সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। অথবা আমরা এটাও লিখতে পারি যে ইট ওয়াজ রেইনিং হেভিলি, যে এটাকে আগে লিখলাম হেভিলি পর্যন্ত, যে তখন খুব প্রবল বৃষ্টি হচ্ছিল, আর অ্যাট দ্যাট সিচুয়েশন বা ইন দ্যাট সিচুয়েশন বা ইন সাচ স্টেট সি রিচড হোম, এমন অবস্থায় বা এমন পরিস্থিতিতে সে বাড়িতে গেল, এটাও আমরা বলতে পারি। তো এরপরে দেখো অশোকা, যেটা বাংলায় আমরা অশোক বলি, হু ওয়াজ আ গ্রেট কিং, যিনি ছিলেন একজন মহান রাজা, হি হেল্প ইন দ্য স্প্রিড অফ বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্ম প্রচারে তিনি সহায়তা করেছিলেন। তো তাহলে আমরা লিখবো কীভাবে, প্রথমে লিখবো অশোক ওয়াজ আ গ্রেট কিং, তাহলে অশোক ছিলেন একজন অশোক ছিলেন একজন মহান রাজা, এই একটা বাক্য হলো। তারপর কি লিখলো, হি হেল্প ইন দ্য স্প্রিড অফ বুদ্ধিজম, তিনি সাহায্য করেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারে। তো একইভাবে পরেরটা দেখো, শাবনাম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, শাবনাম ভাবলো যে সে প্রথম প্রাইজটা পাবে বা জয়লাভ করবে। তো তাহলে আমরা প্রথমে কি লিখবো, শবনাম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, শবনাম কি করবে, যে প্রথম প্রাইজটা পাবে। পাবে মানে কি, এটা সেই যেহেতু ভেবেছিল, তাই আমরা পরের বাক্যে লিখবো যে সি থট ইট, সে এটা ভেবেছিল। তো এটাকে আমরা প্রথম লিখতে পারবো না, কারণ সে যে লিখছে সে এটা ভেবেছিল, এটা মানে কোনটা, এটা আমাদের প্রোনাউন, তাহলে আমাদেরকে এটা আগে লেখা যাবে না, কারণ এটা বলতে হবে যে কোনটা। তো সেই জন্য আমাদেরকে এটা লিখতে হবে, শবনাম প্রাইজটা জিতবে বা প্রাইজটা প্রথম প্রাইজটা সে লাভ করবে, সে এটা ভেবেছিল। বেশ, এরপরে রয়েছে দেখো যে ইউ হ্যাভ রেড দ্য পোয়েম ফেবেল, অন দ্য বেসিস অফ দ্য পোয়েম রাইট আ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, অর্থাৎ আমরা যে মাউন্টেন এবং স্কুইরেলের যে কবিতাটা পড়লাম, সেখান থেকে আমরা ওদের মধ্যে যে সংলাপ বা যে সমস্ত কথাবার্তাগুলো আমরা পেলাম, সেটা সম্পর্কে একটা ডায়লগ, একটা সংলাপ লিখতে বলা হয়েছে। কত ওয়ার্ডে না 100 ওয়ার্ডস, অর্থাৎ 100 শব্দের মধ্যে। তো বেশ, তো শুরু তোমরা এইভাবে করবে, হিয়ার ইজ এ ব্রিফ কনভারসেশন বিটুইন আ মাউন্টেন অ্যান্ড আ স্কুইরেল, তাহলে মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে একটা সংলাপ, সংক্ষিপ্ত একটা সংলাপ বা সংক্ষিপ্ত একটা কথোপকথন। এরপরে দেখো এটা আমি আর তোমাদেরকে মানে বলছি না, এটা তোমরা জাস্ট দেখে নাও, কারণ এটা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, মাউন্টেন স্কুইরেল, এটা শর্টে দেখো, মাউন্টেনটাকে আমি এমটি লিখেছি পরে, আর এটা এসেল হচ্ছে স্কুইরেল। তো এটা তোমরা দেখে দেখে নোট করে নিও। এরপরে দেখো যে তোমাদের যে লাস্ট পার্টটা, সেটা দেওয়া রয়েছে একটা প্রোজ থেকে, প্রোজের একটা
প্যাসেজ তোমাদেরকে তুলে ধরা হয়েছে। তো সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এটা নেওয়া হয়েছে আবার রান অ্যাওয়ে কাইট থেকে। তো সেখানেও কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে, যেটা করতে হবে তোমাদেরকে টেক্সটটা পড়ে সেখান থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। তো দেখো দ্য ন্যারেটর্স এলবো ওয়েন ক্লিয়ার থ্রু, তো যেহেতু এটা টেক্সচুয়াল লাইন, তো লাইনটা খোঁজো এটা কমপ্লিট করার জন্য। দেখো যে এখানে লেখাই রয়েছে তোমাদের আর কি, যে এই যে রয়েছে তোমাদের যে মাই এলবো ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল, তার তোমাদের দেয়া রয়েছে হচ্ছে ওখানে বাক্যে তোমাদের দেয়া রয়েছে হচ্ছে তোমার থ্রু পর্যন্ত, তাহলে লিখতে হবে দ্য কাইট থেকে এই হোল পর্যন্ত। তাহলে এটা লিখলেই তোমাদের বাক্যটা কমপ্লিট হয়ে গেল। পরেরটা দেখো আফটার প্যাচিং আপ দ্য কাইট দে ড্রাইড, তো এই লাইনটাও খোঁজো। আফটার প্যাচিং আপ দ্য ড্রাইড, এই যে দিকে ড্রাইড লেখা আছে, এরপর হচ্ছে ইট বাই দ্য ফায়ার, তাহলে তোমাদের লিখতে হবে ইট বাই দ্য ফায়ার, অর্থাৎ আগুনের তাপে এটাকে শুকালো আর কি। এরপরে রয়েছে দ্য কাইট সোড লাইক, তাহলে ঘুড়িটা ভাসতে লাগলো, ভাসতে লাগলো কার মতো ভাসতে লাগলো, লাগাও লাইক লেখা আছে আ বার্ড, পাখির মতো, তাহলে লিখতে হবে তোমাদের আ বার্ড, মানে এটা লিখলেই তোমাদের বাক্যটা কমপ্লিট হলো। এরপরে দেখো তোমাদের আরও কয়েকটা গ্রামার দেওয়া রয়েছে। সি হ্যাড রেড দ্য স্টোরি, এটা ভয়েস চেঞ্জ দিয়েছে। তো তাহলে আমাদের একই ভয়েস চেঞ্জ, একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে তাহলে আমাদের খুঁজতে হবে যেটা বাক্যের মেন ভাব, সেটা হচ্ছে রেড। রেডকে প্রশ্ন করো কি পড়েছে, কি কাকে কার কাতে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। কি পড়েছিল, উত্তর হচ্ছে দ্য স্টোরি, দ্য স্টোরিটা আগে এলো। এটা অ্যাসিভ সেন্টেন্স, আমরা বুঝতে পারছো সাবজেক্ট প্লাস ভার। তো দ্য স্টোরির পরে কি বসবে, একটা হেল্পিং ভার। তো হেল্পিং ভার এখানে হ্যাড রয়েছে, হ্যাডের গ্রুপে হ্যাডই বসে, তো হ্যাডই বসে গেল। হ্যাড থাকলে একটা বিন বসে, বিন এলো। এরপরে ভার্বে থার্ড ফর্ম রেড, রেডি বসবে। আর সি থেকে হার হয়, আর সাধারণভাবে ব্যক্তি ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটা বসাই, তো এটা বসে গেল। এরপর দেখো হি আস্ট হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো আর ইউ গোয়িং টু প্লে টুডে, তোমরা কি আজ খেলতে খেলতে চলেছো বা খেলতে যাচ্ছ। তো তাহলে এটা দিয়েছে আমাদের ন্যারেশন চেঞ্জ ইন্ডেক্স স্পিচ। তো তাহলে আমাদের এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখতেই পাচ্ছি আমরা। তো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের যে রিপিটিং ভার্ব বসে আস্ট, অলরেডি আস্টই হয়ে রয়েছে। হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে জিজ্ঞাসা করলো। এই বাক্যের শুরুতে অর্থাৎ রিপিটেড স্পিচের শুরুতে দেখো কোনো ডব্লিউ ওয়ার্ড নেই, তাহলে আমাদেরকে ইম বা হয়ে আনতে হবে, আমি ইম নিয়ে আসা হলো। এরপরে রয়েছে কি, এই সেন্টেন্সটাকে করতে হবে অ্যাসিভ সেন্টেন্সের নিয়মে। অ্যাসিভ সেন্টেন্স অর্থাৎ আগে সাবজেক্ট পরে ভার্ব। তো তাহলে আমরা সাবজেক্টটা ছিল কি, যেহেতু ছিল তোমাদের ইউটা মানে কারা, বন্ধুরা, তো সেই জন্য তারা হয়ে যাবে দে। আর এই যে আর গোয়িং অর্থাৎ রয়েছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা চেঞ্জ হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়ার গোয়িং হলো, টু প্লে ছিল বসে গেল, আর টুডে থেকে চেঞ্জ হয় দ্যাট ডে পরে ফুল স্টপ। এরপরে দেখো দি ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, বৃদ্ধ লোকটি এতটাই ক্লান্ত ছিল যে হাঁটতে পারেনি। যে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাটটা ইউজ করতে বলা হয়েছে, তার মানে আমরা অমিট করেছি, অমিট নিয়মে এটা এসে গেল। তো অমিট ক্ষেত্রে আমরা দেখেছি দি ওল্ড সাবজেক্ট বসে গেল, যে যেখানে টু থাকে টু জায়গা কি বসে শো বসবে, আর টিও টু করলে কি বসে কি না দ্যাট প্লাস সাবজেক্ট, আর যদি প্রেজেন্টে হয় ক্যান নট, পাস্ট হলে কুড নট, বাকি অংশ বসে যায়। তো দি ওল্ড ম্যান প্রথমে বসলো, ওয়াজ ভার্ব ছিল বসে গেল, টু জায়গা শো বসলো, টায়ার্ড অ্যাডজেক্টিভ বসে গেল, তারপরে কি টিওটিকে দ্যাট বসে গেল। আর এটা দেখো সাবজেক্ট বসলো হি, যেহেতু ওল্ড ম্যান ছিল, আর যেহেতু এটা পাস্ট টেন্সে আছে ওয়াজ আছে, ওই জন্য কুড নট এসে গেল, আর এর বাকি অংশ রয়েছে ওয়াক মেন ভার্ব, এটাই বসে গেল। দেখো এই যা মানে হয় সেটাই লেখা হলো, সো দ্যাটের ব্যবহার। দি ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, মানে কি বৃদ্ধ লোকটি এতটাই ক্লান্ত, বৃদ্ধ লোকটি ওয়াজ সো টায়ার্ড এতটাই ক্লান্ত যে মানে দ্যাট তিনি হাঁটতে পারেননি, হি কুড নট ওয়াক, এটা হয়ে গেল। এরপরে দেখো একটা তোমাদের স্টোরি লিখতে দেওয়া হয়েছে, স্টোরির কতগুলো পয়েন্টস তোমাদের দিয়েছে, তো সেই পয়েন্টসগুলো মিলিয়ে একটা স্টোরি তোমাদেরকে আমি বানিয়ে দিয়েছি। তো তোমরা এই স্টোরিটা অবশ্যই তোমরা দেখে লিখবে। তো আমি এটাকে রিড আউট করছি না, তোমরা জাস্ট এটাকে দেখে নাও। হ্যাঁ, এটা একটা টাইটেল দেওয়া হয়েছে আ ফিশারম্যান সিজলেস স্ট্রাগল ফর লাইফ, যেহেতু সে অবিরাম বা অবিশ্রান্ত পরিশ্রম করে লড়াই করে সে জীবনের জন্য প্রচুর লড়াই করেছিল, তাই সে বেঁচে বাড়িতে ফিরেছে। তো সেটাই হলো গল্পের নামকরণ। এরপর তোমরা গল্পটা দেখে নাও, দেখে নিয়ে তারপরে একটা বাকিটা দেখাও। এরপরে দেখো গল্পের যে মোরাল, অর্থাৎ গল্প লিখলে আমাদের একটা অবশ্যই নীতি কথা দিতে হয়, যে হোয়াইল দেয়ার ইজ এ লাইফ দেয়ার ইজ হোপ, অর্থাৎ যদি জীবন থাকে অর্থাৎ যতক্ষণ শ্বাস ততক্ষণই আশ। তো তার মানে কি, যতক্ষণ আমাদের জীবন থাকবে ততক্ষণ আমরা কি করব, বা আশা করব বা লড়াই করব। তো সেটাই হচ্ছে আমাদের এই গল্পের নীতিকথা। অর্থাৎ আমরা গল্পটা দেখলাম যে সে 5 দিন ভেসেছিল, তবুও সে মৃত্যুর কাছে মানে ইয়ে করেনি আর কি, আত্মসমর্পণ করেনি। তো সেটাই তার এই অবিরাম প্রচেষ্টার জন্য সে আবার জীবনে ফিরেছে। তো সেটাই হচ্ছে হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। তো তাহলে বন্ধুরা, তোমাদের আমি ক্লাস 10-এর
যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা সবাই মিলে আমরা এটা সলভ করে ফেললাম। তো বন্ধুরা, অবশ্যই তোমরা, যেটা আমি সবসময় বলে থাকি, যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এর পাশে যেটা তোমরা দেখবে সাবস্ক্রাইবের পাশে যে তোমাদের বিল আইকন রয়েছে ওটা অবশ্যই ক্লিক করবে, যাতে তোমরা সব কিছুই ঠিক সময় পেয়ে যেতে পারো। আর একইভাবে আমার ভিডিও বারে বারে দেখবে, এটাকে শেয়ার করবে, আর অবশ্যই তোমাদের কমেন্ট অবশ্যই জানাবে, আর লাইক অবশ্যই দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।